ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে থেকে আমরা WB প্রাইমারি টেট 2025-এর জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির উপরে T20 সিরিজ করতে চলেছি। আর এই সিরিজের বিভিন্ন পার্টগুলোতে কিন্তু মোট 20টি করে MCQ থাকবে। আর এই MCQগুলো এই পরীক্ষার জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো আজকে সময় নষ্ট না করে সরাসরি শুরু করব আজকে T20 সিরিজের পার্ট 1। তো আজকের প্রথম কোয়েশ্চেন নাম্বার 1, নিরবচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়নের প্রধান লক্ষ্য হলো। নিরবচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়ন অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। ঠিক আছে, তো এর প্রধান লক্ষ্য কী? অপশানগুলো দেখে নেব। অপশান এতে রয়েছে ছাত্রদের তাদের কর্মক্ষমতা অনুযায়ী র্যাঙ্ক বরাদ্দ করা। অপশান বিতে রয়েছে শিক্ষার্থীদের একে অপরের সাথে তাদের কর্মদক্ষতার তুলনা করা। অপশান সিতে রয়েছে শিক্ষার্থীদের বোধগম্যতা ও মূল্যায়ন করা এবং তাদের পাঠ্যক্রম ও শিক্ষানীতি সংশোধন করা। আর অপশান ডিতে রয়েছে নির্দিষ্ট বিষয়ে শিক্ষার্থীদের উত্তীর্ণ বা অনুত্তীর্ণ হিসেবে ঘোষণা করা। তো এখানে 4টে অপশানের মধ্যে পেডাগজিক্যাল যে আনসারটা কারেক্ট সেটা হচ্ছে আমাদের অপশান সি। ঠিক আছে, শিক্ষার্থীদের বোধগম্যতা মূল্যায়ন করা এবং তাদের পাঠ্যক্রম ও শিক্ষানীতি সংশোধন করা, অপশান সি। অ্যাকচুয়ালি নিরবচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়নের প্রধান লক্ষ্য কিন্তু এইটাই। তো এই টপিকটি নিয়ে আমরা যখন পরে বিস্তারিত আলোচনা করব বা নির্দিষ্ট টপিকের উপরে যে MCQগুলো আমরা যখন সলভ করব তখন কিন্তু এই বিষয়গুলো আমরা আরও বিস্তারিতভাবে জানব। ঠিক আছে, চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 2, থর্নডাইকের শিখন তত্ত্বটি কী নামে পরিচিত? তো থর্নডাইক একটি শিখন তত্ত্ব দিয়েছিলেন, সেই শিখন তত্ত্বটা কিন্তু সংযোজনবাদ নামে পরিচিত। আর এই সংযোজনবাদে আমাদের মোট 3টে মুখ্য সূত্র রয়েছে এবং তারপরেও 5টি গৌণ সূত্র রয়েছে। ঠিক আছে, তাহলে সেই দিক থেকে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সংযোজনবাদ, যেটাকে ইংরেজিতে আমরা বলছি কানেকশনিজম। এবার কোয়েশ্চেন নাম্বার 3, পিঁয়াজের মতে স্কিমা সম্প্রসারণে সক্রিয় ভূমিকা গ্রহণ করে। স্কিমা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক এই পরীক্ষার জন্য। অপশানগুলো দেখে নেব। অপশান এতে রয়েছে খাদ্য, অপশান বিতে আত্মীকরণ, অপশান সিতে রয়েছে সহযোজন, আর অপশান ডিতে রয়েছে বি এবং সি উভয়ই। তো অ্যাকচুয়ালি এই স্কিমার সাথে কিন্তু খাদ্যের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তো এই অপশানটা কিন্তু আমাদের উত্তর হবে না। স্কিমার ক্ষেত্রে আত্মীকরণ আর সহযোজন এই দুটো বিষয় কিন্তু সক্রিয় ভূমিকা গ্রহণ করে, যেটাকে আমরা ইংরেজিতে বলছি অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। তাহলে সেই দিক থেকে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান ডি, বি এবং সি উভয়ই। এবার কোয়েশ্চেন নাম্বার 4, পাঠ্যক্রম তৈরি করার সময় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কোশ্চেনগুলোতে একটু জোর দিতে হবে আমাদেরকে, অর্থাৎ কোশ্চেনগুলো ভালো করে দেখতে হবে। এখানে বলা হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটি। এখানে রয়েছে শিক্ষা প্রণালী, শিক্ষার্থী, শিক্ষার উদ্দেশ্যসমূহ আর শিক্ষার্থীদের আগ্রহ। তো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টির উপরে আমাদেরকে চোখ রাখতে হয় পাঠ্যক্রম তৈরি করবার সময় সেটা হচ্ছে আমাদের অপশান সি, শিক্ষার উদ্দেশ্যসমূহ। ঠিক আছে, অবজেক্টিভস অফ এডুকেশন। কারণ উদ্দেশ্য অনুযায়ী কি পড়া হবে বা পাঠ্যক্রম কি হবে সেটা কিন্তু নির্ধারণ করা হয়। এবার কোয়েশ্চেন নাম্বার 5, একজন শিক্ষার্থী যদি আপনার সাথে অশোভন আচরণ করে তাহলে শিক্ষক হিসেবে আপনার প্রতিক্রিয়া কি হবে? পুরোপুরি কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন। অপশানগুলো আমরা দেখে নেব। অপশান এতে রয়েছে আপনি অধ্যক্ষের কাছে গিয়ে অভিযোগ করবেন। একেবারেই নয়, এটা শিক্ষক সুলভ কোনো আচরণ নয়। অপশান বিতে রয়েছে আপনি শিক্ষার্থীটিকে এমন শাস্তি প্রদান করবেন যাতে সে তার অপরাধের জন্য সমানভাবে অনুতপ্ত হয়। তো এটিও কিন্তু আমাদের পেডাগজিক্যাল উত্তর নয়, কারণ RTE 2009-এই শাস্তি প্রদান বিষয়টাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তারপর অপশান সিতে রয়েছে আপনি শিক্ষার্থীটিকে ক্ষমা করবেন এবং ঘটনাটি ভুলে যাবেন। তো এটা উত্তর হতে পারে। আমরা ডি নম্বর অপশানটা দেখে নেব। আপনি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের কাছে অভিযোগ করবেন এবং তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করার জন্য উদ্যোগী হবেন। তো এটিও কিন্তু সঠিক উত্তর নয়। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 6, একজন শিক্ষার্থী যদি প্রতিনিয়ত বাড়ির কাজ না করে তাহলে তাকে সংশোধন করতে একজন শিক্ষকের কি করা উচিত? এটা কনসেপচুয়াল বেসিস কোয়েশ্চেন এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু প্রত্যেকবার পরীক্ষাতে আসছে। অপশানগুলো আমরা একবার দেখে নেব। অপশান এতে রয়েছে অধ্যক্ষের কাছে অভিযোগ করা এবং তাকে শাস্তি প্রদান করা উচিত। তো এটা একেবারেই আমাদের উত্তর নয়। ঠিক আছে, অপশান বিতে রয়েছে শিক্ষার্থীটিকে গোপনীয়তায় ডেকে বোঝানো উচিত যে বাড়ির কাজ সম্পূর্ণ করার অনেক সুবিধা রয়েছে। তো এটি আমাদের উত্তর হতে পারে। অপশান সি এবং ডি আমরা দেখে নেব। অপশান সিতে রয়েছে শিক্ষার্থীটিকে তার বাড়ির কাজে সহযোগিতা প্রদান করা উচিত। তো এটিও কিন্তু আমাদের সঠিক উত্তর নয়, কারণ বাড়ির কাজে সহযোগিতা প্রদান করলে ছাত্রীটির কিন্তু
ছাত্র বা ছাত্রীটির শেখার ক্ষেত্রে সেরকম কোনো আগ্রহ নাও আসতে পারে, ঠিক আছে, তাকে নিজেকেই করতে হবে, নিজেই যেন সে তার বাড়ির কাজ করতে পারে, সেরকমই কিছু আমাদেরকে পদ্ধতি অবলম্বন করতে হবে, ঠিক আছে। কারণ সহযোগিতা করলে তার মধ্যে একটা পরনির্ভরশীলতার ভাব জেগে উঠবে। এবার অপশান ডিতে রয়েছে শিক্ষার্থীটিকে পরিষ্কারভাবে বলা উচিত যে যদি সে তার বাড়ির কাজ অবজ্ঞা করতে থাকে তাহলে তাকে বার্ষিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তো এটিও কিন্তু আমাদের পেডাগজিক্যাল উত্তর নয়। তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি। এবার কোয়েশ্চেন নাম্বার 7, শিক্ষার মান বাড়াতে নিচের কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? শিক্ষকদের উচ্চ বেতন, শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন মূল্যায়ন, পাঠ্যপুস্তকের নিরবচ্ছিন্ন মূল্যায়ন আর পাঠ্যক্রমের সংশোধন। তো শিক্ষার মান বাড়াতে এখানে অপশানগুলো থাকার মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের অপশান বি, শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন মূল্যায়ন। অর্থাৎ শিক্ষার্থীদের শিখন, তাদের আচরণের কীভাবে পরিবর্তন ঘটছে এবং যে উদ্দেশ্য নিয়ে পাঠ্যক্রম রচিত হয়েছে সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে কিনা সেইটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যে শিক্ষার মান কতটা বাড়ছে বা আমাদেরকে কতটা বাড়িয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবার কোশ্চেন নাম্বার 8, নিম্নলিখিতগুলির কোনটি শ্রেণীকক্ষে অডিও ভিজুয়াল ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক? খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, এটা আমাদেরকে পড়ে যেতেই হয় পরীক্ষার জন্য। তো অপশানগুলো একবার দেখে নেব। অপশান এতে রয়েছে ইহা ধীর গতির শিক্ষার্থীদের জন্য বেশি দরকারি। অপশান বিতে রয়েছে ইহা সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য বেশি দরকারি যারা বুদ্ধিমান। অপশান সিতে রয়েছে ইহা শিক্ষার্থীদের কৌতূহল বৃদ্ধি করে। আর অপশান ডিতে রয়েছে ইহা প্রধান বিষয় থেকে শিক্ষার্থীদের মনোযোগ দূরে সরিয়ে দেয়। তো প্রশ্নটির একেবারে পেডাগজিক্যাল এবং কারেক্ট আনসার হচ্ছে অপশান এ, ইহা ধীর গতির শিক্ষার্থীদের জন্য বেশি দরকারি, ঠিক আছে। যে স্টুডেন্টটা একটু দেরিতে শিখছে বা ধীরে ধীরে শিখছে সেই শিক্ষার্থীটিকে তাড়াতাড়ি শেখানোর জন্য অডিও ভিজুয়াল পদ্ধতি অবলম্বন করা হয়, ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 9, নিম্নলিখিতগুলির মধ্যে কে বলেছেন প্রেষণা হলো শিক্ষার্থীর মনে আগ্রহ সৃষ্টির শিল্প? তো এই কথাটি কিন্তু আমাদের বলেছিলেন মনোবিদ থমসন, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান এ। এবার কোয়েশ্চেন নাম্বার 10, শিক্ষার লক্ষ্য হলো শিশুর সার্বিক বিকাশ। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এই বিকাশের অন্তর্গত নয়? সহজ প্রশ্ন হলেও কিন্তু এই রকমের কোয়েশ্চেন প্রত্যেকবার একটা না একটা করে থাকছেই। তো অপশানগুলো দেখে নেব। শারীরিক বিকাশ, এটা সার্বিক বিকাশেরই একটা অংশ। বুদ্ধির বিকাশ, এটিও সার্বিক বিকাশের একটি অংশ। নৈতিক এবং আধ্যাত্মিক বিকাশ, এটিও কিন্তু আমাদের সার্বিক বিকাশের অন্তর্গত, ঠিক আছে। অপশান ডিতে যে রয়েছে অর্থনৈতিক বিকাশ, এটি কিন্তু আমাদের সার্বিক বিকাশের মধ্যে অন্তর্গত নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান ডি, ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 11, শিশুকেন্দ্রিক শিক্ষায় কর্মভিত্তিক শিক্ষার গুরুত্ব দেওয়ার কারণ হলো, অর্থাৎ বর্তমানে যে শিশুকেন্দ্রিক শিক্ষা চালু হয়েছে সেখানে কর্মভিত্তিক শিক্ষা প্রদান করার প্রধান গুরুত্বটা কী? অপশনগুলো দেখে নেব। প্রথমে রয়েছে অর্থ উপার্জনে শিশুকে কর্মদক্ষ করে তোলা। তো এই অপশানটা আমাদের উত্তর হবে না, কারণ আমরা সাধারণত শিক্ষণ বা শিক্ষা প্রণালী পরিচালনা করি ছাত্রকে অর্থ উপার্জনের জন্য নয়, সেই জন্য এই অপশানটা হচ্ছে না উত্তর। অপশান বিতে রয়েছে শিশুর সক্রিয়তা বাড়ানো, এটা হতে পারে। অপশান সিতে রয়েছে কোনো কাজে বিশেষভাবে দক্ষ হবার জন্য, এটিও হচ্ছে না। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট পেশায় নিযুক্ত হওয়া, এটিও কিন্তু আমাদের সঠিক উত্তর নয়। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি, ঠিক আছে। শিশুর সক্রিয়তা বাড়ানো, এটাই হলে কিন্তু তার সার্বিক বিকাশ সম্ভব এবং তারপরে সে কিন্তু একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবে। এবার কোয়েশ্চেন নাম্বার 12, বোধগম্যতা কোন ধরনের ব্যক্তি বৈষম্যের বৈশিষ্ট্য? ব্যক্তি বৈষম্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বলা হয়েছে বোধগম্যতা। এখানে অপশনগুলো রয়েছে দক্ষতার বৈষম্য, সামাজিক বৈষম্য, মানসিক বৈষম্য এবং শিক্ষাগত বৈষম্য। তো এই চারটি অপশনের মধ্যে বোধগম্যতা আমাদের মানসিক বৈষম্যের মধ্যে কিন্তু পড়ে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 13, মূল্যায়নের মূল উদ্দেশ্য হওয়া উচিত। অপশান এতে রয়েছে শিক্ষার্থীদের ভুল খুঁজে বের করা। অপশান বিতে রয়েছে শিক্ষার্থীদের কৃতিত্বের পরিমাপ করা। অপশান সিতে রয়েছে ছাত্রকে পরবর্তী শ্রেণীতে উন্নতি করা যায় কি না তা নির্ধারণ করা। আর অপশান ডিতে শিক্ষায় কোনো ফাঁক আছে কি না তা নির্ধারণ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ। তো মূল্যায়নের প্রধান উৎসই হচ্ছে কিন্তু আমাদের শিক্ষায় কোনো ফাঁক আছে কি না তা নির্ধারণ করা এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, ঠিক আছে। এই টপিকটি নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমরা বিষয়টি আরও পরিষ্কারভাবে জানতে পারবো। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান ডি। এবার কোয়েশ্চেন নাম্বার 14, মুক ও বধিরদের পাঠ্যক্রমের অন্তর্গত একটি বিষয় হলো।
তো মুখ বলতে যে কথা বলতে যে শুনতে পায় না, আর বধির বলতে তাকে বলা হয় যে কানে মুখ বলতে যে অ্যাকচুয়ালি কথা বলতে পারে না, আর বধির হচ্ছে যারা শুনতে পায় না। ঠিক আছে, তো তাদেরকে শেখানোর জন্য যে পাঠ্যক্রম রয়েছে সেখানকার একটা বিষয় আমাদেরকে বলতে হবে অপশনগুলোর মধ্যে। এখানে অপশন এতে রয়েছে সঙ্গীত, অপশন বিতে ব্রেল পাঠ, অপশন সিতে হস্তশিল্প, আর অপশন ডিতে উপরের সবকটি। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে আমাদের অপশন সি, হস্তশিল্প, হ্যান্ডক্রাফট। এবার কোয়েশ্চেন নাম্বার 15, নিম্নলিখিত কোনটি প্রক্ষোভ নয়? প্রক্ষোভ, রাগ, ভয়, আনন্দ, অনুসন্ধিৎসা। তো অ্যাকচুয়ালি এখানে থাকা অপশনগুলোর মধ্যে রাগ, ভয়, আনন্দ সবগুলো কিন্তু প্রক্ষোভ। একমাত্র এই অপশন ডি, অনুসন্ধিৎসা, এটি কিন্তু প্রক্ষোভ নয়, যেটাকে আমরা ইংরেজিতে বলছি কিউরিওসিটি। এবার কোয়েশ্চেন নাম্বার 16, শিক্ষার্থীরা যে পদ্ধতির মাধ্যমে সহজে মনে রাখতে পারে সেই পদ্ধতি কোনটি সেটি আমাদেরকে বলতে হবে। আংশিক পদ্ধতি, সম্পূর্ণ পদ্ধতি, আংশিক পদ্ধতি এবং সম্পূর্ণ পদ্ধতির সমন্বয়, শব্দ পদ্ধতি। তো প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, সম্পূর্ণ পদ্ধতি। তো এটিই হলো একমাত্র পদ্ধতি, বা এই সম্পূর্ণ পদ্ধতির মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা যে কোনো বিষয় সহজেই মনে রাখতে পারে। এবার কোয়েশ্চেন নাম্বার 17, শিশুদের জন্য যে পাঠ্যক্রম প্রস্তুত করা হবে তা হবে, অর্থাৎ পাঠ্যক্রম কোন প্রকৃতির হওয়া উচিত সেটা আমাদেরকে বলতে হবে। অপশন এতে রয়েছে অর্থপূর্ণ, অপশন বিতে রয়েছে এমন যাতে নমনীয়তা থাকা উচিত, অপশন সি কর্মমুখী ভিত্তিক, আর অপশন ডি ওপরের সবগুলি। তো এখানকার এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, ওপরের সবগুলি। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 18, নিচের কোনটি অন্তর্নিহিত প্রেষণার অর্থ বোঝায়? অপশন এতে রয়েছে শিক্ষার্থী পুরস্কার জিততে কঠোর পরিশ্রম করে, অপশন বিতে রয়েছে ছাত্র শিশু শাস্তি এড়াতে নিয়মিত বিদ্যালয়ে যায়, অপশন সিতে রয়েছে শিক্ষার্থী শিক্ষকের ভয়ে বাড়ির কাজ সম্পন্ন করে, আর অপশন ডিতে রয়েছে শিক্ষার্থী তার জ্ঞান বৃদ্ধি করতে নিষ্ঠার সাথে পড়াশোনা করে। তো অন্তর্নিহিত প্রেষণার অর্থ হচ্ছে আমাদের এটা অপশন ডি। ঠিক আছে, এখানে অর্থে অ্যাকচুয়ালি বৈশিষ্ট্যটা কি সেটা আমাদেরকে বলতে হতো। তো সঠিক উত্তর আমাদের অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 19, ভাষা শিক্ষার সবচেয়ে উৎকৃষ্ট পদ্ধতি হলো পাঠ্য বই পদ্ধতি, বারবার লেখার অভ্যাস, কথোপকথন কৌশল, সঠিক উচ্চারণের অভ্যাস। তো এখানে থাকা অপশানগুলোর মধ্যে প্রত্যেকটি কিন্তু ভাষা শিক্ষার ক্ষেত্রে উৎকৃষ্ট ভালো পদ্ধতি। তো এগুলোর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কথোপকথন কৌশল। ঠিক আছে, ভাষা শিক্ষাতে এই কথোপকথন কৌশলই কিন্তু সবচেয়ে কার্যকরী। তো আজকের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 20, শ্রেণী পাঠদানের বিশ্লেষণী পদ্ধতিতে একজন শিক্ষার্থী আর কি জানতে পারে সেটা আমাদেরকে বলতে হবে। অপশন এতে রয়েছে অজানা বিষয় থেকে জানা বিষয়ের দিকে যায়, অপশন বিতে রয়েছে জানা বিষয় থেকে অজানা বিষয়ের দিকে যায়, অপশন সিতে রয়েছে দুটি জানা বিষয়ের বিশ্লেষণ করে, আর অপশন ডি দুটি জানা বিষয়ের তুলনা করে। তো শ্রেণী পাঠদানের বিশ্লেষণী পদ্ধতিতে একজন শিক্ষার্থী কিন্তু অজানা বিষয় থেকে জানা বিষয়ের দিকে যায়। ঠিক আছে, তাহলে প্রশ্ন সঠিক উত্তর আমাদের অপশন এ। তো এর সাথে সাথেই আমাদের আজকে সিডিপি T20 সিরিজের পার্ট 1 শেষ হলো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আর এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।